কলকাতার অন্যতম বিধানসভা কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বাবুল সুপ্রিয়, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। তিনি এখন রাজ্যসভায় চলে গেছেন। এখানে এবারে তৃণমূলের হয়ে লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির ডক্টর শতরূপা। আমি রয়েছি তার সঙ্গে কথা বলবো। দিদি, কি বলবেন? বাবুল সুপ্রিয়র কেন্দ্র, তিনি এখানে জিতেছিলেন উপনির্বাচনে, রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। এটা বাবুল সুপ্রিয়র কেন্দ্র নয়, এটা আমার বাসস্থান। বালিগঞ্জের নিজের মেয়ে আমি, এখানেই আমার জন্ম এবং এখানেই আমার বড় হয়ে ওঠা। 2011-এ আমি বালিগঞ্জে লড়েছিলাম এবং বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র থেকেও অনেক বিখ্যাত হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়, যার একডালিয়ায় পুজো হয় এবং সুব্রত মুখোপাধ্যায় একজন লেজেন্ড ছিলেন। ওনার বিরুদ্ধে আমি 2011-এ লড়েছিলাম। এবার তৃণমূলের প্রতিনিধি শোভনদেব চট্টোপাধ্যায় অত্যন্ত সিনিয়র লোক, ভদ্র মানুষ, ভদ্র কথা বলেন। সেজন্য আমার এখানে কোনো ব্যক্তিগত লড়াই কারোর সঙ্গে নেই। আমার পদ্মফুল এবং ভার্সেস আর যে কোনো চিহ্ন আছে তাদের সঙ্গে লড়াই হবে। দিদি, তাহলে কি বালিগঞ্জের মেয়েকেই চাইবে? আমার তো তাই মনে হয়। বালিগঞ্জের মেয়ে, বালিগঞ্জে যথেষ্ট পরিচিত। আমি বালিগঞ্জ ভালো করে জানি, বুঝি। কার্যকর্তাদের সঙ্গে আমার যথেষ্ট পরিচিতি আছে। আজকে আমি 2011-এ দাঁড়িয়েছিলাম, মাঝখানে অন্য কোথাও চলে যায়নি বা বালিগঞ্জ ছেড়ে কোথাও যায়নি, বালিগঞ্জেই আছি। যত রকমের দেখুন, আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার, যে কারণে আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরি, দেশেরও অনেক জায়গায় মিটিং করেছি। কিন্তু বালিগঞ্জ যখনই যেখানে ডেকেছে, যেভাবে সম্ভব, যতটা সম্ভব আমি করেছি। তো সেজন্য আমার মনে হয় বালিগঞ্জের যথেষ্ট পরিচিত মেয়ে আমি। বালিগঞ্জ এবার তো পদ্মফুল ফোটাবে, আমাকেই বিধায়ক করে পাঠাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাটাফাটি খেলা হবে। আপনার পিছনে ফাটাফাটি খেলছে, ছেলেমেয়েরা সব খেলছে। তো উনি বলছেন কলকাতার সমস্ত আসনে জিতবো এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় চতুর্থবারের জন্য আমিই মুখ্যমন্ত্রী হব এবং ফাটাফাটি খেলবেন, তিনি আজকেও বলছেন। না, আমার পেছনে যাদের আপনারা ক্যামেরায় পাচ্ছেন, খেলা যেটা দেখছেন সেটাই তো আসল খেলা এবং সেটাতে একটা স্পোর্টসম্যানশিপ স্পিরিট আছে। কিন্তু মুখ্যমন্ত্রী যে খেলার কথা বলে, সেখানে একটা ভয় দেখানোর একটা টেন্ডেন্সি এবং সব সময় একটা ফিয়ার সাইকোসিস নিয়ে উনি খেলেন। ওনার ওই দেবাংশু না কে, সে খানিকটা ছড়া কেটে খেলা হবে। আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না, এটা আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে খেলা হবে করে করে ডেমোক্রেসিটাকে খেলার ছলে একেবারে ফুটবলের মতন উড়িয়ে দেওয়া, এইটা এবার পশ্চিমবঙ্গে মানুষ জবাব দেবে। এই খেলাগুলোই চলবে যেটা আমার পেছনে চলছে। পার্কে খেলবে, বাচ্চারা খেলবে, যুবকরা খেলবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এই খেলাগুলোই হবে। ফুটবল বাঙালির প্রিয় খেলা, সেই খেলা চলবে। কিন্তু তৃণমূলের এই নোংরা খেলা, সেগুলো আমার তৃণমূলের এই নোংরা খেলা চলবে না। মমতা ব্যানার্জি যাই বলুক, পশ্চিমবঙ্গের মানুষ এবার এই খেলার কি পরিণতি হতে পারে, মমতা ব্যানার্জি এবং তৃণমূলের কি পরিণতি করতে চলেছে, সেটা মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সাঙ্গপাঙ্গরা 4 তারিখে বুঝতে পারবে। দিদি, আমরা যখন আসছিলাম, যেমন যেটা দেখছিলাম যে বালিগঞ্জের মতো একটা এরকম জায়গায় রাস্তাঘাট আমাদের আমরা আসতেই পাচ্ছি না, গর্ত সব জায়গায়, যে বালিগঞ্জের মতো একটা জায়গায় জঞ্জাল পড়ে আছে। কি বলবেন যে তৃণমূলের মেয়র, এখানকার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কলকাতার, তিনি চেতলাতে থাকেন, তিনি মন্ত্রী, মুখ্যমন্ত্রী খুব কাছেই থাকেন, এরকম বালিগঞ্জের অবস্থা কেন? বালিগঞ্জ হচ্ছে অন্যতম পশ এলাকা বলে মানুষ মনে করে এবং এই পশ এলাকার সবচেয়ে পশ জায়গাটা বিড়লা মন্দিরের সামনে, এখানে জল জমে। বাকি আপনারা যেরকম বলছেন রাস্তাঘাট খোঁড়া, পার্কে এরকম জঞ্জাল পড়ে আছে, একটা পার্ক আপনি পরিষ্কার দেখবেন না। এবং যে পার্কটা বালিগঞ্জের মধ্যে সত্যি পরিষ্কার, সেটাকে তালা বন্ধ করে দেওয়া আছে। সেলফিশ জায়েন্ট যেরকম নিজের বাগানে বন্ধ করে রেখেছিল, সেরকম করা আছে। এবার এটাই বালিগঞ্জকে বুঝতে হবে যে বালিগঞ্জের মতন জায়গায়, যেটা কলকাতার সবচেয়ে পশতম জায়গা, সেটার যদি এইরকম হাল তৃণমূল করে থাকে এবং যার ওপর ভরসা করে 15 বছর তৃণমূলকে সরকারে রেখেছে সুব্রত মুখার্জি, লেজেন্ডারি, উনি একসময় মেয়র ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি নিজের এলাকা যথেষ্ট ভালো পরিচ্ছন্ন রেখেছেন। কিন্তু বাকি বালিগঞ্জ, আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে বড় পেয়ারা বাগান বস্তি,
আপনি যদি এখনও আমার সঙ্গে চলেন, আমি যে কোনো সময় দেখিয়ে দেবো আপনাকে। অসংখ্য লোক, অসংখ্য মানুষ গায়ে 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 থাকে। এই বাচ্চারা যারা আছে, যেখানে আগুনে রান্না হচ্ছে সেখানেই তারা খেলা করছে। এত বড় বস্তিতে শুধু দুখানা বাথরুম, বাকি লোকজন রাস্তায় চান করে, রানিং ওয়াটার নেই, কল থেকে জল আসে না। তো বালিগঞ্জের কি এরকম হওয়ার কথা? বালিগঞ্জের রাস্তার কি এরকম চেহারা হবার কথা? সিপিএম ছিল, সিপিএমকে সরিয়ে 15 বছর যাদের ওপর আস্থা রাখলো, তারাও তো তাদের বালিগঞ্জকে যে তিমিরে রেখেছে। যে 2011-এ আমি যে তিমিরে বালিগঞ্জকে দেখে গেছি, সেই তিমিরেই বালিগঞ্জে এখনও আছে। তো বালিগঞ্জে তো এরকম হবার কথা নয়। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, পুরোপুরি আরবান রিজুভেনাইজেশন নিয়ে আমরা, আমাদের ম্যানিফেস্টোতে অন্যতম ইস্যু হচ্ছে আরবান রিজুভেনাইজেশন। তো বালিগঞ্জ সব মহিমায় বালিগঞ্জের মতনই থাকবে, এটাই আমার অঙ্গীকার। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 15 বছরে প্রচুর কাজ করেছেন, প্রচুর উন্নয়ন করেছেন, আর কোনো জায়গা নেই উন্নয়ন করার। 2 কোটি চাকরি দিয়েছেন, কি বলবেন? বাংলায় একটা কথা আছে, লোকে যাকে বলে বড় সেই বড় হয়, নিজে যাকে বলে বড় সে বড় নয়। আজকে উনি নিজেই বলে যাচ্ছেন যে উনি এত কাজ করেছেন। উনি প্রায় রানী রাসমণির তৈরি করা বেলুড় মঠ পর্যন্ত উনি, দক্ষিণেশ্বর মন্দিরও উনিই করে দিয়েছেন। তো এরম উনি সবই করে দিয়েছেন আর কি, ওনার আর কিছু করার বাকি নেই। তো আমি দুটো কথা এখানে বলতে পারি, উনি যখন মনে করছেন ওনার আর কিছু করার বাকি নেই, তাহলে উনি এবার রেস্ট নিন, হয়ে গেছে তো সব করার। আর যদি পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে কিছুই করেনি, মানুষের আরও ক্ষতি করেছে, তো আপনারা 40,000 চাকরি নাকি রেডি রেখেছে, তারপরে প্ল্যান এ থেকে প্ল্যান ই ওনার রেডি, 40 লাখ চাকরি, অথচ আমরা দেখছি 23,000 মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, 26,000 মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তো উনি কি করেছেন, ওনার থেকে বেটার উনি তো একরকম বলবেন, উনি স্বভাবসিদ্ধ মিথ্যেবাদী। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে যে উনি কি করেছেন এবং কতটা করেননি, কতটা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। উনি যে বারবার বলছেন না সব কটা সিটে শুধু উনিই দাঁড়িয়েছেন, উনার এই মুখ, তার মানে উনি আরজি করে ধর্ষণ করিয়েছেন। উনি চাল ডাল বালি সিমেন্ট ইভিএম খাওয়াতে উনি সাহায্য করেছেন, হয়তো কার্মোজাইম দিয়ে উনি ডাইজেশন করতে সুবিধে করেছেন। এবং উনি এই যত রকমের সিন্ডিকেটের কিংপিনের পিসি উনি, কিংপিনের সিন্ডিকেট হচ্ছে, আমরা যদি অভিষেককে ধরি, তার পিসি উনি। তাহলে উনি হচ্ছেন আপনজন সবার। তো এটাই বুঝতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে, যে এবার একটা স্বচ্ছ সরকার যারা সুশাসন নিয়ে আসবে, মানুষের জন্য করবে, সেরকম একটা সরকারকে নিয়ে আসে। বাকি সব পার্টি তো পরিত্যক্ত। এবার বিজেপিকে নিয়ে আসুক, বিজেপি দেশ চালাচ্ছে, বিজেপি অন্যান্য রাজ্যে মানুষ ভালো আছে, মানুষ সসম্মানে মাথা উঁচু করে বাস করছে, তাহলে সেই সুযোগ একবার আমাদের করে দেওয়া হোক এবার। দিদি, তার মানে যেটা আপনি বলতে চাইছেন যে উনি কি উন্নয়ন করেছে সেটা কিন্তু চোখে পড়ছে না, কিন্তু কতটা দুর্নীতি করেছে, কত দুর্নীতি হয়েছে সেটা মানুষের চোখে পড়ছে, সেটাই। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। আপনারা জানেন মুখ্যমন্ত্রী হই হই করে আসার পর 2011-এ একটা ফান্ড এসেছিল ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আন্ডারগ্রাউন্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি, ক্লিন আপ করার জন্য। সেটা উনি করলেন না, উনি ত্রিফলা লাইট লাগিয়ে দিলেন। ত্রিফলা লাইটের জন্য আদৌ কতটা আলো হয়েছে রাস্তাঘাটে আমি জানি না, কিন্তু আমি কালকেও আমি যেখানে গেছিলাম ক্যাম্পেনের মধ্যে, শহরের মধ্যে বস্তি, সেখানে অর্ধেক রাস্তায় আলো নেই। মানে আমায় হাতড়াতে ঢুকতে হচ্ছে। আমার সঙ্গে যে কার্যকর্তারা ছিল তাদের প্র্যাকটিক্যালি হাত ধরে আমায় যেতে হচ্ছে। তো আমায় যদি এরমভাবে যেতে হয়, তাহলে তাদের দৈনন্দিন জীবনে কি অবস্থা আপনি ভাবুন। আমি তো বলছি পেয়ারা বাগানে আমার সঙ্গে চলুন, আমি দেখিয়ে দেবো তারা কীভাবে আছে। তারা তো রাস্তা রেখেছিল 15 বছর একটা পার্টির ওপর, 3 বার সরকারে নিয়ে এসছে, তাহলে তাদের অবস্থা এরকম কেন? আপনি মল্লিক বাজার চলে যান, যাদের উনি দুধেল গরু বলে পুষে রেখেছেন, তারাও তো মানুষ, তারাও তো পশ্চিমবঙ্গে ভারত ভাগের সময় তারা এই দেশে ছিল। তারা এসআইআরের জন্য অন্য দেশ থেকে, মানে এসআইআরে তারা বাতিল হবে না, কারণ তারা অন্য দেশ থেকে আসেনি, তারা আমাদের লোক, এখানকার লোক। তো তাদের দুধেল গাই বলা সত্ত্বেও তাদের জন্য তো কিছু ব্যবস্থা করেনি। গরিব মানুষ বলে প্রচুর আধিক্যতা উনি করেন, ছবি তোলেন বাচ্চা কাচ্চা কোলে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার উনি কী করেছেন? এক বস্তির পর বস্তি। সেদিন সকালবেলা আমার সঙ্গে যারা আছে এই মুহূর্তে, আমরা গেছিলাম একটা জায়গায়, তা এখনও ওপেন জায়গায় চান করতে হচ্ছে মহিলাদের। এইটা মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কি এই জিনিস আশা করেছিল পশ্চিমবঙ্গ? আবারও আমি বলছি, একবার পদ্মফুল ফুটিয়ে দেখান, একবার আমাকে বিধানসভায় পাঠিয়ে দেখুন, 5টা বছর আমায় সময় দিন। দিদি, একটা জিনিস যেটা, যে মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করে
5 দিন ধর্ণা দিলেন, তার পরিস্থিতি আমরা দেখেছি এবং সেই মঞ্চ থেকে আমরা চিৎকার করতে শুনেছি ওনাকে যে আমাকে ভোট না দিলে একটা জাতি আছে, এক সম্প্রদায় আছে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়বে, কি করবে জানেন? এইটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? উনি বলেছেন 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড আমি বলছি 1 সেকেন্ড লাগবে, পশ্চিমবঙ্গের মানুষের একটা বোতাম টিপবে, সব পাল্টে যাবে। উনি ওই 1 সেকেন্ডের মহিমা উনি বুঝতে পারছেন না, এবং উনি যে ডিভাইসিভ পলিটিক্স খেলছেন। আমি বালিগঞ্জ থেকে দাঁড়িয়ে বলছি, আমি দেখিয়ে দেবো যে এখানে ডিভিশন হয় না, ডিভিশন করতে নেই, কোনো নেতাকে ডিভিশন করতে নেই, এরমভাবে হয় না। উনি দোষ দিচ্ছেন আমাদের, আমরা করি না, এটা করে তৃণমূল, এবং দুধেল গাই বানিয়ে রেখেছে তৃণমূল, সেইটাকে ভাঙতে হবে। 2021 সালে দেখেছিলাম বাংলার মেয়েকে চায় স্লোগান, এখন দেখছি বাংলার মা হয়ে গেছেন। এবার আমি বাংলার কথা বলতে পারবো না, তবে বালিগঞ্জের নিজের মেয়েকেই চাইবে, সেটা আমি প্রমাণ করে দেবো। মানুষ আমার সঙ্গে আছে, এবং বাংলার নিজের মেয়ে বলে যে উনিই নিজের মেয়ে, বাকি যে মেয়েরা ধর্ষিতা হলো, যে মেয়েদের অসম্মান হলো, বা আমাদের মতন মহিলাদের যাদের গায়ে হাত তোলে পুলিশ বলুন কি অন্যান্য দুষ্কৃতীরা বলুন, তাহলে আমরা কেউ বাংলার নিজের মেয়ে নই, উনি একাই। এরমভাবে তো হয় না। একটা ওয়েস্ট বেঙ্গল পপুলেশনের মধ্যে প্রায় 15 লক্ষ মানুষ, তার হাফ হচ্ছে ফিমেল পপুলেশন। সেই ফিমেল পপুলেশন কি 1,500 টাকা দিয়ে কেনা যায়? কোনো মানুষের মন কি এরমভাবে 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, 1,500 টাকা কি যুব ভাতা এসব দিয়ে কেনা যায়? একটা সরকার যখন ব্যর্থ হয়, যখন সরকার হাত তুলে দেয়, মুখ্যমন্ত্রী হাত তুলে দিয়েছে যে আমি মহিলাদের সুরক্ষা দিতে পারবো না, তোমরা 8টার পর বেরিও না, এটা কোনো সলিউশন হলো? আমি ইন্ডাস্ট্রি আনতে পারলাম না, আমি ব্যর্থ, তোমরা যুব ভাতা নিয়ে নাও, এটা কোনো সলিউশন হলো? আপনি 15 বছর একটা ইন্ডাস্ট্রি আনার চেষ্টা করলেন না, একটা মানুষের চাকরি দেবার ব্যবস্থা করলেন না। যে চাকরি শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি কিনতে হলো, কিনে টাকা পয়সা দিয়ে কুরকুরের প্যাকেটে টাকা ঢুকে সেই টাকা ইডি কিনতে হয়রান, মানে গুনতে হয়রান হয়ে গেল। পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে এত তার সাহস, সে বলছে করাপশন কোনো ফ্যাক্টর নয়। পশ্চিমবঙ্গের মানুষ দেখাবে এবার কোনটা ফ্যাক্টর আর কোনটা ফ্যাক্টর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সারা বছর মানুষের সঙ্গে আমরা থাকি, অন্য যারা আছে বহিরাগত কে? এবার আমি তো বলছি পশ্চিমবঙ্গের মানুষ দেখাবে। আমি বালিগঞ্জের মেয়ে, আমি বাঙালি, আমি এখানকার। তো বহিরাগত উনি নাকি ওনার ওই তিনজন এমপি কি ইউসুফ পাঠান অমুক তমুক, যারা সব গুজরাট থেকে অন্য রাজ্য থেকে এসেছে, তারা কি স্ট্যাম্প মারা বাঙালি? আমি তো তাদের একটা বাংলা কথা শুনিনি। এখন স্বয়ং মুখ্যমন্ত্রী এমন বাংলা কথা আবিষ্কার করে, সে তো বাংলার কোনো হ্যাঁ, তো এইসব ভাষা তো আমি জানি না, আমি বুঝি না, তাহলে আমায় বলতে হবে যে আমার বাংলাটা সীমিত, কারণ উনি দিনে দিনে বাংলা ভাষা আবিষ্কার করছেন, পাল্টে দিচ্ছেন। বাংলার পুরো যেটা পশ্চিমবঙ্গের যে মহিমা, সেইটাকে উনি শেষ করে দিয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেবকে পর্যন্ত ওরা তৃণমূল বানিয়ে দিচ্ছে। দিদি এইটাই আসবো যে উনি মঞ্চে উঠে বাংলার মনীষী, বাংলার স্বাধীনতা সংগ্রামী, বাংলার মানুষ সকলকে যোগ দিয়ে মানে জড়িত করে দেন, সবাইকে মনে হয় যেন ওনাকে সমর্থন করে। কি বলবেন? আমি কি মনীষীদের অপমান? নিশ্চয়ই অপমান। তো আপনারা রাস্তায় তো দেখেছেন মুখ্যমন্ত্রীর এত বড় হোর্ডিং, এত বড় একটা স্ট্যান্ডি, রবীন্দ্রনাথ এইটুকু, নেতাজিকে প্রায় আরও কম, ছোটো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যদি মনীষীদের মানসম্মান রাখা হয়, একটা ভুলভাল স্পেলিং দিয়ে সুচিত্রা সেন স্কোয়ার করে দিল। শেক্সপিয়ারের যা বানান সেটা আমি টিভিতে বলে উঠতে পারবো না, আপনারা যান গিয়ে দেখে আসেন বানান কী করে এসছে। হ্যাঁ, তো এইগুলো আমার রুচিতে বাঁধে যে বাংলা এবং বাংলা ভাষার অবমাননা বাঙালি হয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং কী করছে দেখুন। আজকে প্রধানমন্ত্রী বলুন কি স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, এটা তো কোথাও অস্বীকার করার জায়গা নেই যে তারা পশ্চিমবঙ্গের মানুষ নয়, এটা কেউ অস্বীকার করছে না। তারা তো আর এখানে ভোটে দাঁড়াচ্ছে না, তারা দেশ চালাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে চালানোর সুযোগ দেবে এইবার। এইসব ভুলভাল বাংলা অর্ধেক ইসলামাইজেশন করে দিয়েছে, বাংলা ইতিহাস পাল্টে দিচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনাই করতে চাই না, কারণ রিল শেষ হয়ে যাবে, আপনাদের শো শেষ হবে না। বাংলা ভাষার অপমান, বেচারা কাজী নজরুলকে টেনে হিচড়ে বসিয়ে দিল মহাভারত লিখতে। মহাভারত কে লিখেছে উনি নিজেই জানেন না। রবীন্দ্রনাথের লেখা ডিএল রায়ের ধনধান্য লেখাকে দিয়ে দিল রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ বেচারা হেঁচকি খাচ্ছেন ওপরে, রবীন্দ্রনাথকে পাঠিয়ে দিল লেবুর রস হাতে, যাও গান্ধীকে। কোথায় ডেট, কোথায় মানে কার জন্ম তারিখ, কার মৃত্যু তারিখ, কোনোটাই উনি জানেন না। উনি রবীন্দ্রনাথকে ফলের রস হাতে পাঠিয়ে দিলেন গান্ধীর কী বলে অন্নশন ভাঙাতে।
এইগুলো তো মানুষ দেখছে, সবাই তো ওনার মতন অশিক্ষিত নয়। তো আপনি বললেন অভিষেক ব্যানার্জির কথা, অভিষেক ব্যানার্জি সতীদাহটাকে পতিদাহ বানিয়ে দিলেন। ওখানে তো রাজা রামমোহন রায় আঁতকে উঠেছে যে এরম তো আমি করিনি। তো এটা তো পশ্চিমবঙ্গের মানুষ তো জবাব দেবে। পশ্চিমবঙ্গের মানুষ স্পেশালি বালিগঞ্জ অত্যন্ত শিক্ষিত একটা কনস্টিটিউয়েন্সি। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, এটা যারা ফুটবল খেলছে তাদেরও আপনি যদি জিজ্ঞেস করেন, তাদের জ্ঞান মুখ্যমন্ত্রী থেকে অনেক বেশি। অন্তত তারা বলবে না যে পশ্চিমবঙ্গের বর্ডারের সঙ্গে শ্রীলঙ্কা আর পাকিস্তান বসে আছে। ওনার না ইতিহাস না ভূগোল, আমি ব্যক্তিগত আক্রমণ করি না, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে অনেক মেপে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা উচিত একটা স্টেজে। উনি বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে ডিভাইসিভ পলিটিক্স খেলছেন, এটা আর চলবে না। তার মানে হচ্ছে উনি পদটার অপমান করলেন, মুখ্যমন্ত্রী পদটার অপমান করলেন। একদম করেছে, হাজারবার করেছে এবং রোজ করে যাচ্ছেন, আজও করেছেন। আজও যে ধরনের কথা উনি বলেছেন, উনি মুখ্যমন্ত্রীর একটা যে গরিমা আছে, একটা পদের যে সম্মান আছে, উনি তো ভুলেই যান এক এক সময় যে উনি তৃণমূলের নেতা নাকি উনি সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওনাকে তো সিলেক্ট করে ইলেক্ট করে 3 বার পাঠানো হয়েছে, তো 3 বার উনি মানুষের জন্য কি করলেন ভাতা দেওয়া ছাড়া? আপনার বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে, মূল প্রতিদ্বন্দ্বিতা উনি, মানে কি বলবেন শোভনদাকে নিয়ে? শোভনদাকে নিয়ে আমার কিছু বলার নেই। অত্যন্ত সিনিয়র ভদ্রলোক, যে তৃণমূলের দলে তো ভদ্র মানুষ কেউ নেই, তো উনি একজন রেয়ার কমোডিটি। তো ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই কোনোই নেই। উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ। আমি শুধু বলবো যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান পাপী। উনি কিচ্ছু বলেননি তৃণমূলের এত নোংরামিকে নিয়ে, উনি একটা মন্তব্য করেননি। পার্টিগত লয়্যালটি উনি দেখিয়েছেন, এবার পশ্চিমবঙ্গের মানুষ সেটারও জবাব দেবে। কারণ আমার চিহ্ন পদ্মফুল সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, ক্লিন ইমেজ নিয়ে আমি ঢুকছি। ওনার তো কালিমালিপ্ত একটা চিহ্ন নিয়ে উনি ঢুকছেন। মানলাম উনি নবারের এমএলএ, এবার হয়তো ডাবল ডিজিট নাও হতে পারে। দিদি, আমার শেষ প্রশ্ন, আজকেও মুখ্যমন্ত্রীকে মালদার জনসভা থেকে বলতে শুনলাম, 1 নম্বর হচ্ছে মালদায় যে ঘটনা ঘটেছে তার দায় উনি চাপিয়ে দিয়েছেন নন্যের ঘাড়ে, অথচ দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ছবি যে গ্রেপ্তার হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে তাকে কেন ভোট দেবেন, যে তিনি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, সরকারি প্রকল্পগুলোকে নিয়ে তিনি বলছেন আমি দিচ্ছি, তুমি আমাকে ভোট দাও। এটা কীরকম? এটা তো ঘুষ দেওয়া। হ্যাঁ, উনি তো এটা বরাবরই করে থাকেন। এবং যখন ওনাদের কোথাও কোনো বুথে ভোট কম হয়, তখন ওনাদেরই মন্ত্রীরা আবার বলে যে দেখো কোথায় কোন বুথ কম হয়েছে, সেখানে বাড়িতে অটো ঢুকিয়ে দেয় বা জল বন্ধ করে দেয় বা ওদের বিভিন্ন ভাতা বন্ধ করে দেয়। তো এইভাবে একটা সরকার তো 15 বছর উনি চালালেন। মানুষ বুঝতে পারছে যে 1,500 টাকা দিচ্ছে বটে, আমরা তো প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো 3,000 টাকা, কিন্তু আমরা বলছি যে এখানেই শেষ নয়। আমরা যখন ঢুকবো, আমাদের যখন সুযোগ দেওয়া হবে, আমরা অসংখ্য কেন্দ্রীয় প্রকল্প নিয়ে ঢুকবো, যেগুলো মুখ্যমন্ত্রী শুধু মোদিজি বিরোধিতা করবে বলে উনি করতে দিচ্ছেন না। এই যে বাচ্চা ছেলেরা আমার পেছনে খেলাধুলো করছে, তাদের জন্য বিশাল বড় বড় স্কিম আসতে চলেছে, যে একেবারে মানে এখানে শুধু মাঠে খেলবে না, স্পোর্টস ফেডারেশনের দ্বারা তারা একদম ন্যাশনাল লেভেলে খেলবার সুযোগ পাবে, তাদের ফান্ডিং হবে, তাদের সার্বিক উন্নয়ন হবে। আজকে মানুষের জন্য, মেয়েদের জন্য যেখানে কন্যাশ্রী যারা পাচ্ছে, তারা ভাবুক একটু যে তাদের কন্যা আদৌ সুরক্ষিত, তো তাদের কন্যা আদৌ শিক্ষা পাচ্ছে তো কোথাও। আজকে আমি জানি না আপনারা জানেন কি না, পশ্চিমবঙ্গের বাচ্চাদের ম্যারেজ, চাইল্ড ম্যারেজ 50% বেড়ে গেছে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও। তো এই মহিলা মুখ্যমন্ত্রী তো মাথা ঝুলিয়ে রাখা উচিত। এটা একজন মহিলা হয়ে আমাদের তো একটা এক্সট্রা সেন্সিটিভ পাওয়ার আছে, আমাদের তো আরেকটু বেশি সমবেদনা আছে বলে আমি মনে করতাম। কিন্তু ইনি তো এমন কথাবার্তা বলেন, এমন বক্তব্য রাখেন, যেখানে মহিলাদের মানে মনটা ঘায়েল হয়ে যায়। বাকি তো আমি ছেড়েই দিলাম যে উনি প্র্যাকটিক্যালি রেপিস্ট পুষে রেখেছেন। ওনার এই যে গিফট পোস্টিং দেওয়া, বা সাউথ ক্যালকাটা ল কলেজেও আপনি দেখুন আজকাল রেপিস্ট আবার ফুটেজও রাখছে, কারণ ওনারা চেয়েছিলেন ফুটেজ। তো এইটা একটা সামাজিক অবক্ষয়, যেটা মানে পশ্চিমবঙ্গের মানুষকে ওনারা সিস্টেম্যাটিক্যালি করেছেন, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমি স্পেসিফিক্যালি পদ্মফুল নিয়ে বালিগঞ্জে ঢুকছি, সেজন্য আমার লড়াই দুজনের সঙ্গে। সিপিএম, কারণ সিপিএম এত বছর কিছু করেনি, আমার মনে হয় না সিপিএম আদৌ কেউ কোনো ভোট পাবে বলে। এবং তৃণমূল, আমি আবারও বলছি, ব্যক্তিগত লড়াই আমার শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে নয়, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তো পদ্মফুল দাঁড়িয়েই আছে। 15 বছরে কতটা পিছিয়ে দিয়েছে বাংলা এবং বালিগঞ্জকে? আমি তো বলবো প্রায় 35 থেকে 40 বছর পিছিয়ে দিয়েছে।
আমি যদি বলি যে পশ্চিমবঙ্গে যত মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মানে হয়েছে, এই মুখ্যমন্ত্রীকে আপনি কি বলবেন, কি বলে অভিহিত করবেন? আমি ওনাকে কোনো মার্কসই দেবো না, কোথাও নেই। ওনাকে মনে যদি নেগেটিভ মার্কিং দেওয়া হয় আমি সেটা দেবো। এইরকম এত সেলফিশ, এত ইনসেনসিটিভ একজন মহিলা, যিনি বকলমে এই করাপশনটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তার থেকে খারাপ মুখ্যমন্ত্রী আমার মনে হয় না। এই রাজ্যে তো ছেড়ে দিন, সারা দেশ জুড়ে কোনো মুখ্যমন্ত্রী আছে। বালিগঞ্জে তো অনেক মুসলিম ভোটার রয়েছে, পার্সেন্টেজটা বেশ ভালো। কি আশা করছেন, তারা কি আপনাকে ভোট দেবে না ওই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে? দেখুন, আমি মুসলমান ভাই বোনেদের বলবো যারা আমার বালিগঞ্জের বাসিন্দা, আমি তাদের আগেও বলেছিলাম, 2011তেও এক কথা বলেছিলাম, এবারও বলবো যে আপনাদের এবার চয়েস নিতে হবে, যে আপনারা মুখ্যমন্ত্রীর দুধেল গরু হয়ে থাকবেন ভোট ব্যাংক হয়ে, মুখ্যমন্ত্রী ছেঁড়া চটি হয়ে থাকবেন ভোট ব্যাংক হয়ে, মুখ্যমন্ত্রী তেজপাতা হয়ে থাকবেন, যেটা ভোট হয়ে গেলে রান্নাতে যেন আমরা তেজপাতাটা ফেলে দিই, পরিবেশন তো আমরা করি না। আপনারা সেই রকম লাইফ লিড করতে চান, নাকি বিজেপির সঙ্গে, বিজেপির হাত ধরে, বিজেপির পদ্মফুল ফুটিয়ে, বিজেপির অন্যান্য শাসিত রাজ্যে যেরকম মুসলমানরা মাথা উঁচু করে মানুষের মতন বেঁচে আছে, রমরমিয়ে ব্যবসা করছে, লাইফস্টাইল তাদের অন্যরকম ভালোভাবে আছে, আপনারা সেই পথ বেছে নিতে চাইছেন। তো আমি এটাই বলবো, এবার ভোট ওরা কাকে দেবে সেটা তো তাদের ব্যাপার। আপনি মুসলিম এরিয়ায় যাচ্ছেন তো? অফকোর্স যাচ্ছে, আজকে বিকেলেও যাব। একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিটা মঞ্চ থেকে আমরা বলতে শুনছি যে যদি বিজেপিকে ভোট দেওয়া হয়, মাছ মাংস ডিম কিছু খাওয়া যাবে না, এমনকি প্রসূতিরও কেউ ডিম খেতে দেবে না। কি বলবেন? এই কথাগুলো না, এবার এই মিথ্যে কথাগুলো একটু বন্ধ করা হোক। দেখুন, আমি মানছি যে বেশ বড় একটা নন বেঙ্গলি সেকশন আছে যারা বাই চয়েস ভেজিটেরিয়ান, কিন্তু বাঙালি মাছ খাবে না এটা তো আমি বাঙালি হয়তো ভাবতে পারি না। আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, মাটন খাই, চিকেন খাই। তো এইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকদান আমি কি খাওয়া দাওয়া করব? এগুলো কোনো কথার কথা? এগুলো কোনো বাঙালি শুনবে? এটা মানবে আদৌ কেউ? অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত নন ভেজিটেরিয়ান খেতেন। তো এগুলো বেকার কথাবার্তা। কে কী খাবে সেটা তাদের চয়েস। আমরা কোনো রকম এখানে কোনো বাধা করব না। এবং প্রসূতিদের কথা, আমি মা হয়েছি, মা হয়ে বলতে পারি যে তাদের নিজেদেরই অনেকেই আছে চাইল্ড বার্থের সময় তাদের আমিষে গন্ধ লাগে, খেতে পারে না, সেটাও তাদের চয়েস। তারা যদি সেটা অন্য কোন রাজ্যে কি হয়েছে আমি জানি না, এটা নিয়ে আমি আলোচনাও করব না। পশ্চিমবঙ্গে এটা হবে না। পশ্চিমবঙ্গে মাছ মাংস খায়, আমাদের অনেক মন্ত্রী আছে যারা এখানে এসে দিব্যি মাছ মাংস খায় আমাদের সঙ্গে। সেজন্য এটা নিয়ে পশ্চিমবঙ্গকে চিন্তা করতে হবে না। অন্য রাজ্যে কী হলো, অন্য রাজ্যের ইলেকশন তো নয় এটা। দিদি, বাংলাকে আমরা বাইরে যখন যাই, বাংলার সংস্কৃতি হচ্ছে পরিচিত, আমরা বাংলার মানুষ বলে পরিচিত। উনি কি বাংলাকে কলঙ্কিত করে দিয়েছেন, বাঙালিকে কলঙ্কিত করে দিয়েছেন? আমি ন্যালকোর ডিরেক্টর ছিলাম 21 থেকে 24, এবং সেই সূত্রে বা আমার অন্য বিভিন্ন কাজের সূত্রে আমাকে বিভিন্ন দেশে, মানে বিভিন্ন জায়গায়, দেশের অন্যান্য রাজ্যে যেতে হতো। তারা হাসাহাসি করে পশ্চিমবঙ্গকে নিয়ে। আমার খারাপ লাগে বাঙালি হয়ে যে এইরকম তোমরা একটা চুজ করেছো, একজন মুখ্যমন্ত্রী, একটা দল যে সমস্ত খেয়ে হজম করে নিচ্ছে, তারপরেও তোমরা তাকে রেখে দিয়েছো। তো পশ্চিমবঙ্গের মান সম্মান কোথায় লুটিয়ে গেছে সেটা উনি বুঝতে পারবেন না, কারণ উনি চারদিকেই তারা দেখেন। আমি বলছি বারবার, পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিকঠাক নির্ণয় না করলে পশ্চিমবঙ্গের অস্তিত্ব ইন ভেরি বিগ কোয়েশ্চেন। আমার লাস্ট প্রশ্ন, বালিগঞ্জবাসীর প্রতি আপনার কি আবেদন থাকবে? আমার একটাই ছোট আবেদন, বালিগঞ্জ যেন নিজের মেয়েকে বেছে নেয়, এবং একবার যেন বালিগঞ্জে নিজের মেয়ে শতরূপাকে একবার সুযোগ দেয়। পদ্মফুলটা রেডি করুন, পদ্মফুল ফোটান, লক্ষ্মীর আসন রেডি করুন। লক্ষ্মী আনার দায়িত্ব আমাদের, এবং লক্ষ্মী এলে তার সঙ্গে সঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গের যুবরা কাজ পাবে, নারীরা সম্মান নিয়ে বাঁচ করবে, এবং পশ্চিমবঙ্গের মায়েরা তাদের ছেলেদের বাড়িতে বসে ভাত বেড়ে মাছ মাংস দিয়ে বাড়িতে বসে ভাত খাওয়াতে পারবে। মানে পরিযায়ী শ্রমিক হতে হবে না, পরিযায়ী শ্রমিক হতে হবে না, এইখানেই যথেষ্ট ইন্ডাস্ট্রি। আরেকটা প্রশ্ন ছিল দিদি, যে এখানে তো ওদের সংগঠন রয়েছে এবং ওদের সবকটা কাউন্সিলর রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে ওরা সারা বছর মানুষের সাথে কাজ করে, এটাকে কিভাবে তুমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছ? সারা বছর মানুষের সঙ্গে আমরাও আছি, এবং আমাদেরও সংগঠন যথেষ্ট আছে। 2011 যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমার পাশে এরা দুজন, এরা তিনজনই ছিল, রাইট? রঞ্জিত দাও তো ছিলেন,
আমার 3 জনেই ছিল এবং তখন যারা ছিল তার থেকে এখন ওদের এক একজনের সঙ্গে এত লোক, এটা তো আমি একটা ওয়ার্ডের কথা বলছি। কিন্তু দেখবেন আমরা যত সংখ্যায় ফ্ল্যাগ উঠছে সারা পশ্চিমবঙ্গে, সেইটাই বলে দিচ্ছে ফ্ল্যাগ তো আর হাওয়ায় ওড়ে না। বালিগঞ্জে তো সেই ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না। দেখবেন ক্রমশ। তার মানে জয়ের ব্যাপারে আপনি খুব নিশ্চিত, আশাবাদী? জয়ের ব্যাপারে নিশ্চিত তো বটেই, তার কারণ আমি একমাত্র, এটা আমার ইউএসপি যে আমি বালিগঞ্জের নিজের মেয়ে। বাকি তো দেখুন লড়াই হতে থাকবে, লড়াই করার দায়িত্ব আমাকে দিয়েছে যখন পার্টি। ফলাফল কী হবে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। এবং আমি বদ্ধমূল ধারণা, মা দুর্গার যে 108তম যে পদ্মফুল পাওয়া যাচ্ছিল না শ্রীরামের দৌলতে, সেই 108টা পদ্মফুল, 108তম পদ্মফুল বালিগঞ্জ পাঠাবে মা দুর্গার পুজো এবার। ওকে দিদি, অনেক অনেক ধন্যবাদ।